ওকে, তোমরা কি আমাকে বলবে মুনতাহামুন সাউন্ড ঠিক আছে? এখন এখন কি সাউন্ড ঠিক আছে? আমরা এখন কি ঠিক মতো শুনতে পাচ্ছি কিনা আমাকে একটু জানাও যে এখন সাউন্ড ঠিক আছে কিনা। আমরা আজকে পড়বো, আজকের আলোচনার বিষয় হচ্ছে সংখ্যাবাচক শব্দ, বাংলা প্রথম পত্র মনে রাখার ট্রিক্স। যে বাংলা প্রথম পত্রগুলো আমরা কিভাবে পড়বো সেটা নিয়ে কথা বলবো। কথা বলবো পুরুষ ও স্ত্রীবাচক শব্দ নিয়ে, কথা বলবো শব্দ ও শব্দের শ্রেণী বিভাগ নিয়ে। আজকের ক্লাসে শব্দ বিষয়ে আমরা খুবই সীমিত আলোচনা করব, কারণ শব্দ বিষয়ে আমরা এর আগে তোমাদের হিডেন গ্রুপে বেশ লম্বা একটা আলোচনা করেছিলাম। সাউন্ড একটু অন্যরকম লাগছে কিনা? জি স্যার, ঠিক আছে মুনতাহামুন, থ্যাংক ইউ মুন। সবাইকে তাহলে আমরা ধন্যবাদ জানিয়ে আমরা আজকে ক্লাস শুরু করতে পারি কিনা মুন, তাই না? সামি, মুন, তোমরা বলো তো আজকে ক্লাস আমরা মনে হয় শুরু করতে পারি। সবাই কি ভালো আছো? আমাকে বলো ইয়েস নো। সবাই কি ভালো আছে? সবাই ঠিক আছে তো? সুস্থ আছে তো? ওকে মুনতাহামুন, ঠিক আছে, আমরা তাহলে শুরু করতে পারি। তো আমরা যেটা বলছিলাম, আমাদের আজকের ক্লাস আমরা সমস্যার কারণে সাউন্ড কম আসতে পারে। হ্যাঁ, না এখন সাউন্ড ঠিক আছে। তাহলে আমরা আজকের ক্লাস শুরু করতে পারি। আমরা আজকের ক্লাসে আলোচনা করব সংখ্যাবাচক শব্দ নিয়ে, কথা বলবো বাংলা প্রথম পত্র মনে রাখার ট্রিক্স নিয়ে, কথা বলবো পুরুষ ও স্ত্রীবাচক শব্দ নিয়ে, কথা বলবো শব্দ ও শব্দের শ্রেণী বিভাগ নিয়ে। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আমরা শুরু করতে চাই, আর সময় নষ্ট করতে চাই না। প্রথমেই আমরা একটা কুইজ দিয়ে আজকে ক্লাস শুরু করতে চাই, যে সংখ্যা গণনার মূল এককটা কি। আমার ধারণা তোমরা সবাই বিজ্ঞানের শিক্ষার্থী, কাজে বিজ্ঞানের শিক্ষার্থীর কাছে এই ধরনের প্রশ্নটা কঠিন হওয়ার কথা নয়। ঠিক আছে, বিজ্ঞানের শিক্ষার্থীর কাছে এই ধরনের প্রশ্নটা কঠিন হবে না বলে আমি ধারণা করছি। ঠিক আছে, তোমরা আমাকে 1 নম্বর কোশ্চেনের আগে আনসার দাও। 1 নম্বর কোশ্চেনের আনসার দাও যে সংখ্যাবাচক শব্দ গণনার মূল একক কি? ধারণ করা কি 2। সংখ্যা গণনার মূল একক কোনটি? 0, 1, 10 নাকি 2? ঠিক আছে, আজকে কেন যেন নেটওয়ার্কের উপরে খুব বেশি লোড পড়েছে মনে হয়, নাকি আল্লাহ জানে। ঠিক আছে, তো আমরা যেটা বলছিলাম সংখ্যা গণনার মূল একক কি। তোমরা একটু, আমরা দেখতে পাচ্ছি তোমরা অনেক আনসার করেছো। জান্নাতুল ফেরদাউস বলছে বি। তার মানে বিজ্ঞানের শিক্ষার্থীরা পারার কথা বেশিরভাগ, কিন্তু অনেকেই পারে নাই। যেমন প্রীতম সরকার এক ভিন্ন আনসার দিয়েছে। তারপরে ক্লাস আটকে যাচ্ছে। মুনতাহামুন, আমি বুঝতে পেরেছি যে নেটে একটু প্রবলেম করেছে, ইনশাআল্লাহ এরপরে করবে না। এটা আসলে আমাদের হাতে থাকে না অনেক সময়, তারপরে আমরা কোম্পানিকে সতর্ক করে দেব। তাহলে আমরা 1 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে আসলে 1 হবে। সংখ্যা গণনার মূল একক আসলে 1 থেকে আমরা সংখ্যা গণনা শুরু করি। এবার বাংলায় ভিন্নভাবে ঠিক তা নয়, হয়তো তোমাদের বিজ্ঞানের সাথে মিলবে অনেক ক্ষেত্রে। 2 নম্বর প্রশ্নের উত্তর, পরিমাণবাচক শব্দ কোনটি? পরিমাণবাচক শব্দ কোনটি? 2 এর বি বলেছে অনেকে। 2 নম্বর প্রশ্নের উত্তরটা দাও। পরিমাণবাচক শব্দ কোনটি? পরিমাণবাচক শব্দ কোনটি? আমাকে একটু বলো যে পরিমাণবাচক শব্দ কোনটি। আজকের উপস্থিতি এত কম কেন? তানভীর চৌধুরী, জান্নাতুল ফেরদৌস, এটাও জানাবে তো উপস্থিতি কম কেন। আবু হাসান রিফাত, জান্নাতুল ফেরদৌস বলছে সি, 2C, সি বলেছে 2। পরিমাণবাচক শব্দ কোনটি? পরিমাণবাচক গণনা শব্দ কোনটি? আমি জানি তোমরা ম্যাক্সিমাম এটা আনসারটা দিতে পারবে না, এটা বাংলার সাথে তোমাদের গাণিতিক বিষয় মিলবে না এটা। ঠিক আছে, মোটামুটি ধরে নাও তোমরা সঠিক আনসার দিচ্ছ না। না, দিয়েছে একজন দিয়েছে, কে এটা বলবো না। ঠিক আছে, সঠিক আনসার পেয়েছি, একজনের কাছে পেয়েছি। আমরা বলছিলাম পরিমাণবাচক শব্দ কোনটি, বা পরিমাণ গণনাবাচক শব্দ কোনটি। তোমরা মুন বলছে সি। মুন ঠিক হয় না, সিটা হবে না। মোটামুটি ধরে নাও সি হবে না, এটা হবে না। এটা তারপরে আনসার করো, দেখি পারো কিনা। আবু হাসান রিফাত বলছে বি, ডজন বলছে বিটাও হবে না, এটা ধরে নাও। এবার 2টা অপশন দিলাম, ক এবং ঘ। পরিমাণবাচক শব্দ কোনটি? তারপরে হচ্ছে আরো অপশন কমিয়ে দিলাম, গ এবং খ হবে না, দেখি পারো কিনা।
তানভীর চৌধুরী গ বলছে। গ এবং তানভীর আমি তো বাদ দিয়েছি গ এবং খ, এ দুটো আনসার না। তাহলে এবার আনসার নাও। সবুজ, তার মানে তুমি পারছো না, কেউ পারলে না, ঠিক আছে। তানভীর চৌধুরী আমি আবারও বলছি, মুনতাহা মুন বলছে যে স্যার ডি হবে। থ্যাংক ইউ মুন, আসলে এটা আনসার হবে ডি। পরিমাণবাচক শব্দ কোনটি? তার মানে দেখো তোমাদের কিন্তু শব্দ, সংখ্যা শব্দ সম্পর্কে তোমাদের ধারণা নেই। এটা কি বুঝতে পেরেছো ভাই? সংখ্যা শব্দ সম্পর্কে তোমাদের ধারণা নেই কিন্তু, হ্যাঁ। অবশ্যই আনসার হবে ডি। এরপরে 4/1 আমরা কেন এটা আনসার হবে, এটা আলোচনায় আমি করব। ধৈর্য ধারণ করো, সব পারবে। এই আলোচনাটাই আমরা করব জাস্ট এই লাস্ট কুইজ দিয়ে। 3 নাম্বার কোশ্চেন আনসার বলো। 4/1 আমরা কোনটি বলি না? কোনটি বলি না, এটা কিন্তু 3 নাম্বার কোশ্চেন উত্তর হচ্ছে 4/1 আমরা কোনটি বলি না। তোমরা আনসার দাও দেখি, এটি লাস্ট কুইজ তোমাদের, তারপরে আমাদের মূল আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। এবং আশা করি যে আজকের আলোচনাটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এবং আজকে তো আমি যে স্বপ্ন নিয়ে তোমাদের সাথে আসছি, আজকে একটা জোস ক্লাস হবে বাংলা ফার্স্ট পেপারের উপরে, ঠিক আছে। বাট তোমাদের উপস্থিতি আমাকে হতাশ করেছে। আশা করি তোমরা যারা আসছো তারা সাথে থাকবে এবং শেষ পর্যন্ত দেখবে, তাহলে হয়তো আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল, আসলে তোমাদের উপস্থিতি বেশি থাকলে আমাদের ক্লাস নেওয়ার এনার্জি বেড়ে যায়, ঠিক আছে। এটা নিশ্চিত থাকো, তোমাদের উপস্থিতি আমাদেরকে ক্লাসের স্পিড বাড়িয়ে দেয়, আমাদেরকে উৎসাহিত করে, আমাদেরকে তখন মনে করিয়ে দেয় যে নো, আরো ভালো করে ওদেরকে ক্লাস নিতে হবে, ঠিক আছে। এই জন্য ক্লাসের উপস্থিতি বাড়ানো যায় কি করে, এজন্য লাইভটা শেয়ার করে দাও, এটা মনে হয় বেশি ভালো হবে, ঠিক আছে। লাইভটা শেয়ার করে দাও, আমাদের সাথে থাকো। ওকে, আমরা দেখতে পাচ্ছি তানভীর চৌধুরী, শুধু কি তানভীরের আনসারই করেন নাকি? হ্যাঁ করি, তানভীর নিয়মিত আনসার করে। ঘ হবে অ্যাবসলিউটলি কারেক্ট, এটির 3 নাম্বার কোশ্চেনের উত্তর হবে ঘ, অর্থাৎ 4/1 আমরা কোনটি বলি না? চৌথাও বলি, পও বলি, 1/4 বলি, এই ঘটা বলি না, অর্থাৎ সোয়া বলি না। আমরা সঠিক আনসার পেয়ে গেছি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই সঠিক আনসার দিয়েছো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের মূল ক্লাসে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে। আমরা চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে। আমরা সিলেবাসের মধ্যে প্রথমেই আমরা দেখব সেটা হচ্ছে যে সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দ নিয়ে তোমাদের জ্ঞান কতটুকু মোটামুটি আমরা ইতিমধ্যে যাচাই করেছি। প্রথমে দেখো, সংখ্যাবাচক শব্দগুলো 4 রকমের হতে পারে। সংখ্যাবাচক শব্দ কি? যে শব্দগুলো দ্বারা সংখ্যার ধারণা বোঝায় তাকে আমরা বলি সংখ্যাবাচক শব্দ। আর সংখ্যাবাচক শব্দের মূল একক হচ্ছে 1 থেকে শুরু করি আমরা। এবার এই সংখ্যাবাচক শব্দগুলোকে আমরা 4 ভাগে ভাগ করে থাকি। 4 প্রকারের সংখ্যাবাচক শব্দ পাই। 1 নাম্বার হচ্ছে অঙ্কবাচক। 1 নাম্বার দেখো অঙ্কবাচক। 1 নাম্বার হচ্ছে অঙ্কবাচক, তারপরে দেখো অঙ্কবাচক, তারপরে হচ্ছে পরিমাণবাচক বা গণনাবাচক। 3 নম্বরে আমরা বলছি পূরণ বা ক্রমবাচক। 4 নম্বরে আমরা বলছি তারিখবাচক। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং আমি বলবো যেখানেই পরীক্ষা দাও, বাংলা নিয়ে প্রশ্ন হলে, বাংলা প্রশ্নের উত্তর করতে হলে এই প্রশ্নগুলো তোমাকে জানতে হবে। তাহলে আমরা বলছিলাম দেখো অঙ্কবাচক, যেটা অঙ্কবাচক মানে জাস্ট মনে রাখবা যেগুলো আমরা অঙ্ক দিয়ে লিখি, যে 1 2 3 এগুলো আমরা অঙ্ক দিয়ে লিখি, সরাসরি অঙ্ক দিয়ে লিখি যেগুলো, সেগুলোকে আমরা বলি অঙ্কবাচক সংখ্যা। আর পরিমাণবাচক বা গণনাবাচক যেটা, তাহলে পরিমাণবাচকের আরেক নাম হচ্ছে গণনাবাচক। এই পরিমাণবাচক বা গণনাবাচক যেটা, কেন ভাইয়া কি হচ্ছে বাংলা? ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম দেখো যে পরিমাণ বা গণনাবাচক শব্দ, দেখো এই পরিমাণবাচক শব্দের আরেক নাম হচ্ছে গণনাবাচক শব্দ, তাই না? তাহলে পরিমাণবাচকের আরেক নাম কি? গণনাবাচক শব্দ। যেটা বলছিলাম যে এই পরিমাণ বা গণনাবাচক শব্দ কোনগুলো, সেটা কি দেখো, আমরা যেটা বলছি যে অঙ্কবাচক শব্দকে যখন আমরা কথায় লিখবো, এটা কিন্তু একটা মনে রাখার টেকনিক।
যে অঙ্কবাচক শব্দগুলোকে যখন আমরা কথায় লিখবো, যেমন আমরা যখন বলছি এক এক, অথবা দয়রস্যু রস্যই 2, তয়রস্যি দন্ত ন 3 যখন বলছি, তাহলে অঙ্কবাচক শব্দকে যখন আমরা কথায় লিখবো তখন সেটাকে আমরা বলছি গণনাবাচক বা পরিমাণবাচক শব্দ। তাহলে গণনাবাচক বা পরিমাণবাচক শব্দ কোনগুলো? যেগুলোকে আমরা বলছি অঙ্কবাচককে যখন কথায় লিখবো, বাংলা বর্ণমালা দিয়ে লিখবো, তখন সেটাকে আমরা বলছি কথায় লিখছি যখন, ওই যে আমরা ব্যাংকের চেকে যেভাবে কথায় টাকা লিখি ওইরকম যখন লিখবো তখন সেটাকে আমরা বলছি পরিমাণ বা গণনাবাচক। এর বাইরে আরেকটা বিষয় আছে। আরেকটা বিষয় কি, কয়েকটি এককের সমষ্টি বোঝাতে হবে। কয়েকটি এককের সমষ্টি মানে, যেমন ডজন, ডজন মানে কি 12টা, 12টার সমষ্টিকে আমরা ডজন বলি। নং, ঠিক আছে, নং মানে, কিংবা বিষম, দেখো এগুলোকে আমরা, কিংবা ভগ্নাংশ, যে কোনো ভগ্নাংশ। তাহলে আমরা যখন কোনো কিছু সমষ্টি বোঝাবো, যেমন সপ্তাহ, সপ্তাহ মানে 7 দিনের সমষ্টি বোঝাচ্ছে, তাই না? সপ্তাহ তার মানে 7 দিনের সমষ্টি। কিংবা আমরা পাক্ষিক বলি 15 দিন, তাই না? বা মাসিক, এগুলো যদি হয়, তাছাড়া এর পাশাপাশি আরো নং শব্দ যদি থাকে, নং দিয়ে তার বিষম, ভগ্নাংশ যে কোনো, এগুলোকে এক ধরনের আমরা বলি হচ্ছে পরিমাণ বা গণনাবাচক শব্দ। বেসিক্যালি এই দুটো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, বাট এগুলো আমি এক্সেপশনাল টাইপে তোমাদের দেখালাম যে অঙ্কবাচক গুলোকে যখন কথায় লিখবো এবং কয়েকটি এককের সমষ্টি, যেমন সপ্তাহ, ডজন, হালি, তারপর হচ্ছে গন্ডা, তারপরে হচ্ছে পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক, এই জাতীয় শব্দগুলো হচ্ছে এক ধরনের পরিমাণবাচক এবং গণনাবাচক শব্দ। ঠিক আছে, এরপরে দেখো পূরণবাচক বা ক্রমবাচক। তাহলে আরেক নাম হচ্ছে পূরণবাচক সংখ্যা সাজানো থাকলে সেগুলোকে আমরা বলি ক্রমবাচক, কিংবা সেগুলোকে আমরা বলি পূরণবাচক সংখ্যা। যেমন চত্বারিংশ বলতে আমরা কি বুঝি? আসলে 40 কে বুঝি। তৃতীয় মানে 3 কে বুঝি। বিংশ মানে আমরা 20 কে বুঝি। আমরা যখন বলি বিংশ শতাব্দী, তার মানে আসলে 20 কে বোঝাচ্ছে, তার মানে এটি একটি ক্রমবাচক সংখ্যা, বা এটার আরেক নাম হচ্ছে পূরণবাচক সংখ্যা। এরপরে দেখো তারিখবাচক সংখ্যাবাচক শব্দ। তারিখবাচক সংখ্যাবাচক সংখ্যা কোনগুলো? যেগুলো আমরা দেখি তারিখ লেখার ক্ষেত্রে যেগুলো ব্যবহার করি, যেমন আমরা পয়লা, দোসরা, তেসরা, চৌঠা, এই যে পয়লা, দোসরা, তেসরা, চৌঠা, এগুলোকে আমরা বলি তারিখ, অর্থাৎ যেটা দিয়ে তারিখ বোঝায়। এছাড়া আমরা 5 থেকে 19 সংখ্যার ক্ষেত্রে আমরা দেখি 5ই, 7ই মার্চ, 7ই মার্চ, অর্থাৎ আমরা অঙ্কের সাথে বর্ণ দিয়ে লিখি। এটাও কিন্তু এক ধরনের তারিখবাচক সংখ্যাবাচক শব্দ। তবে তারিখবাচক সংখ্যাবাচক শব্দগুলো সম্পর্কে একটা মজার ব্যাপার হচ্ছে 31-এর পরে এগুলো ব্যবহার করা হয় না, কারণ 31-এর পরে তো আর তারিখ নেই, অতএব সেগুলো তারিখবাচক হয় না। যেমন 19 থেকে 31-এ, 19 থেকে 31-এ, তাহলে তারিখবাচকের ক্ষেত্রে আমরা কয়েকটা টেকনিক আছে। টেকনিক গুলো হচ্ছে, এক, আমরা প্রথম 4টা নিয়ম, যেটা আমরা হিন্দি নিয়মে রয়েছে, পয়লা, দোসরা, তেসরা, চৌঠা। তাহলে লা, রা, থা, ঠিক আছে, পয়লা, দোসরা, তেসরা, ঠা, লারা ঠা, আর হচ্ছে ই এবং সে, লারা ঠা, ই সে, লারা ঠাই পেল শেষে, লারা ঠাই পেল শেষে। জাস্ট এই বাক্যটা মনে রাখবা, লারা ঠাই পেল শেষে। লারা, ব্রায়ান লারা একজন বিখ্যাত ক্রিকেটার ছিলেন, তাই না? ব্রায়ান লারা। তো লারা ঠাই পেল শেষে, কোথায় ঠাই পেল? ক্রিকেটে ঠাই পেল। লা, রা, ঠা, আর হচ্ছে ই, সে। ই হচ্ছে 5 থেকে 19 পর্যন্ত ক্ষেত্রে ই ব্যবহার করি আমরা বলি 7ই মার্চ, 8ই মার্চ, 9ই মার্চ বা 9ই মে। 19-এর পর থেকে আমরা সে ব্যবহার করি, 19-এ, 20-এ, 21-এ, 22-এ। আমরা যেমন আগামীকাল 21শে ফেব্রুয়ারি, 21শে, আমরা যখন বলছি 21শে ফেব্রুয়ারি, দেখো 21শে, এটা কিন্তু এক ধরনের তারিখবাচক সংখ্যা। তাহলে তারিখবাচক সংখ্যার ক্ষেত্রে আমরা সে ব্যবহার করি, ই ব্যবহার করি, এছাড়া আমরা ব্যবহার করি 4টা আরো কি কি, লা, রা, ঠা। লারা ঠাই পেল শেষে, এই বাক্যটা, এই শব্দটা বা এটা যদি মনে রাখতে পারো, তাহলে আমরা বলবো যে তোমরা তারিখবাচক সংখ্যাবাচক শব্দ দেখলেই চিনতে পারবে। তাহলে তোমাদের প্রবলেমটা হয় যেখানে, সেটা হচ্ছে যে অঙ্কবাচক নিয়ে কোনো প্রবলেম হয় না, তারিখবাচকের ক্ষেত্রে তো এই টেকনিক অবলম্বন করবে, লারা ঠাই পেল শেষে,
আর অন্যদিকে প্রবলেমটা যেটা হয় পরিমাণ এবং গণনাবাচকের ক্ষেত্রে ফিক্সড, খুব লিমিটেড শব্দ, যেমন আমরা অঙ্ককে কথায় যখন লিখছি কিংবা হচ্ছে কয়েকটা এককের সমষ্টি বোঝা সংখ্যার ন্যূনতা, আধিক্য, এই জাতীয় কিছু প্রশ্নগুলো হয় অনেক সময়। এগুলো তোমরা একটু দেখে নিতে পারো, পূর্ণ সংখ্যার আধিক্য এবং পূর্ণ সংখ্যার ন্যূনতা। ঠিক আছে, পূর্ণ সংখ্যার আধিক্য এবং পূর্ণ সংখ্যার ন্যূনতা। তোমরা নিশ্চয় জানো যে তোমাদের যারা তোমরা পরীক্ষা দিচ্ছ, তোমাদের ফার্স্ট পেপারের সিলেবাস কিন্তু এগুলো, তাই না? একটা হচ্ছে অপরিচিতা, বিলাসী, রেইনকোট, মাসি পিসি, 52 দিনগুলো। যদিও 52 দিনগুলোটা বাদ দেওয়া হয়েছে তোমাদের ক্ষেত্রে, 52 দিনগুলো থেকে প্রশ্ন হবে না অনেকটা বলা যেতে পারে। মানব কল্যাণ, আমার পথ। আর তোমরা দেখতে পাচ্ছ এগুলো কবিতা। তো এই ফার্স্ট পেপার থেকে, আর সহপাঠ তো তোমরা জানোই যে উপন্যাস নাটক আছে দুটো, এই ফার্স্ট পেপার পড়তে গিয়েও তোমরা কিন্তু হিমশিম খাও, কারণ কেবলই কিন্তু ব্যাকরণ থেকে প্রশ্ন হয় না, ব্যাকরণের বাইরে থেকেও প্রশ্ন হবে, এটা তোমাদের খুবই ভালোভাবে জানা আছে। কিন্তু আমরা তাহলে এই যে বাংলা প্রথম পত্র থেকে কোন বিষয়গুলো আমরা পড়ে থাকি, দেখো বাংলা প্রথম পত্র থেকে আমরা পড়ে থাকি যে বিষয়গুলো, সেগুলো কিভাবে মনে রাখবো, কিভাবে একজন শিক্ষার্থী প্রস্তুতি নেবে, সে বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। বিশেষ করে যে জায়গাগুলো থেকে প্রশ্ন হয়, তোমরা নিজেরাও জানো যে কোনো গল্প, কবিতা বা প্রবন্ধের ভেতরের যে বিষয়গুলো, সেখানে চরিত্র বা এই উক্তিটি কার কিংবা হচ্ছে রাখা সম্ভব। তাছাড়া আমরা লেখকদের জন্ম মৃত্যু সাল, তারপরে কোন লাইন তুলে দিয়ে সেই লাইনের পরে একটা যেটা পরের অংশ কি হবে, পরের শব্দটা কি হবে, অর্থাৎ এগুলো নর্মালি যেটা করা হয় লাইন থেকে যে তথ্যগুলো, এটা খুবই সিলি বিষয়গুলো এখানে এড়িয়ে যাওয়া হয়। অর্থাৎ বেসিক যে বিষয়গুলো, অর্থাৎ গুরুত্বপূর্ণ লাইন যেগুলো, যে লাইনগুলো ওই কবিতাকে কিংবা ওই গদ্য বা পদ্যকে প্রতিনিধিত্ব করে, এরকম কিছু লাইন থাকে। তোমরা নিজেরাই জানো, তোমাদের যখন ইন্টারমিডিয়েট পড়েছো কিছু কিছু লাইন তোমাকে অনুধাবনমূলকের জন্য যেগুলো পড়েছিলে, সেগুলোই আসলে গুরুত্বপূর্ণ লাইন। এরপর সেই লাইনগুলো আমাদের পড়তে হবে। তো আর শব্দার্থ টিকাগুলো তোমাদের একটু দেখতে হবে, কারণ শব্দার্থ টিকাগুলো থেকে সরাসরি তথ্য চাওয়া হয়, সরাসরি। খুবই দুঃখিত, মাঝখানে আমি বুঝতে পেরেছি, আমি এই জন্য কথা বলিনি, যে আমার নেটওয়ার্কের মনে একটু ঝামেলা হয়েছিল। নো প্রবলেম, এইভাবে আপাতত চালিয়ে নিচ্ছি। আমরা কালকে এটা নিয়ে আবার ওদেরকে ডাকছি, কেন এটা হচ্ছে বারবার। তো আমরা যেটা বলছিলাম যে সম্ভাব্য, আমরা যেটা এখনো বলবো যে কিভাবে ফার্স্ট পেপার থেকে, বাংলা প্রথম পত্র থেকে কোন বিষয়গুলো পড়তে হয় এবং সেই বিষয়গুলো কিভাবে আসলে মনে রাখলে তোমাদের ভালো করা সম্ভব, সেটা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু তোমাদের উপস্থিতি আজকে আমাকে অত্যন্ত হতাশ করেছে। তোমরা ওকে, আমরা বলছিলাম যে ফেব্রুয়ারি 1969 কবিতার আলোকে সালাম সম্পর্কিত তথ্য 9 কোনটি। আমার মনে হয় তোমরা ইতিমধ্যে কমেন্টস করা শুরু করেছো। এটার আনসার কি হবে আমি জানি অনেকেই পারবে না এই প্রশ্নটির উত্তর। আমাকে বলো যে স্যার, ভাইয়া, এই আনসারটা কি। আমাকে এই আনসারটা আগে দাও, জাস্ট আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি যে আসলে কত সহজে আনসার করা যায়। আমি জানি যে এই প্রশ্নটা তোমাদের জন্য কঠিনই হবে এখন, কিন্তু আমি যখন পড়াবো তোমাদের, পড়ানোর পরে দেখবে যে এই প্রশ্নটা কত সহজ ছিল। তার মানে হচ্ছে আমরা যদি প্রপার গাইডলাইন না পাই, তাহলে পড়াটা যে কত কঠিন হতে পারে সেটা কিন্তু আজকে আমি প্রুফ করবো তোমাদেরকে। তোমরা আমাকে বলো, কমেন্টস করো যে এটা আনসারটা কি হবে। ফেব্রুয়ারি 1969 কবিতার আলোকে সালাম সম্পর্কিত তথ্য 9 কোনটি। ঠিক আছে, ফেব্রুয়ারি 1969 কবিতার আলোকে সালাম সম্পর্কিত তথ্য 9 কোনটি। আমাকে একটু জানাও, কমেন্টস করো, আমাকে জানাও। আর আমরা দেখতে পাচ্ছি মুন বলছে হ্যাঁ, খুবই সরি, আমরা বুঝতে পারছি রাউটারের প্রবলেম, অফ হচ্ছে আর অন হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা ট্রাই করছি। বন্ধ করো না, হ্যাঁ, আচ্ছা বন্ধ করো না, হ্যাঁ, ক্লাস চলছে তো বন্ধ করো না, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম, দেখো ফেব্রুয়ারি 1969 কবিতার আলোকে সালাম সম্পর্কিত তথ্য 9 কোনটি। তোমরা আনসার করেছো গ, হাত থেকে বর্ণমালা ঝরে, বর্ণমালা। ওকে, আমি এটা নিয়ে সময় নেব না বেশি। আমি যেটা বলছিলাম যে ফেব্রুয়ারি 1969 কবিতার আলোকে সালাম সম্পর্কিত তথ্য 9 কোনটি। এক্স্যাক্টলি এটার আনসার হবে হচ্ছে খ আনসার হবে। এটার উত্তর হবে বুক পাতে থামার সম্মুখে, এটা আনসার হবে। এটা আনসার না কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু আনসার না।
কিন্তু কেন এটা আনসার হলো, আসলে কোন টেকনিকে আমি আনসারটা করবো, আমার মনে হয় যে তোমার মুখস্থ করা লাগবে না, জাস্ট একটা কৌশল যদি তোমার জানা থাকে। কৌশলটা কি দেখো, জাস্ট যদি তুমি জানো যে এই টেকনিকটা যদি তুমি ফলো করতে পারো। টেকনিকটা কি, জাস্ট একটা লাইন মনে রাখবা। লাইনটা হচ্ছে এরকম যে বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে, তাই না? জাস্ট এরকম যে বরকত, জাস্ট মনে রাখবে এভাবে যে বরকত গার্হ উচ্চারণে ঘাতককে থাবা মারে। কি মনে রাখবা, বরকত গার্হ উচ্চারণে ঘাতককে থাবা মারে। ঠিক আছে, গার্হ উচ্চারণে কে থাবা মারে, বরকত। গার্হ উচ্চারণ এবং থাবা মারা, ঘাতক। দেখো গার্হ উচ্চারণ এবং ঘাতককে থাবা মারে, এই দুটো গার্হ উচ্চারণ থাকলে এবং ঘাতক কিংবা থাবা থাকলে সেটার ক্ষেত্রে আনসার হবে হচ্ছে বরকত, সেটার ক্ষেত্রে আনসার হবে বরকত। তারপরে বরকত সম্পর্কে দুটো তথ্য, একটা হচ্ছে বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে, আর একটা হচ্ছে গার্হ উচ্চারণ। এই দুটো ক্ষেত্রে শুধুমাত্র বরকত হবে, আর অন্য ক্ষেত্রে এই দুটো বাদে যে কোনো তথ্য চাইলে, চরিত্র সম্পর্কে যে কোনো তথ্য চাইলে এই কবিতা থেকে আমরা অবশ্যই আনসার লিখতে হচ্ছে সালাম। তাহলে আমরা বলছি টেকনিকটা হচ্ছে কি, যে বরকত বুক পাতে, তাই না? তাহলে যে বুক পাতা এবং থাবা আর গার্হ উচ্চারণ, এই দুটো তথ্য থাকলে সবসময় আমরা আনসার করব কি, আমরা আনসার করব হচ্ছে বরকত। আর এই দুটো যখন থাকবে না তখন অলওয়েজ আনসার করব হচ্ছে আমরা সালাম, অলওয়েজ আমরা আনসার করব হচ্ছে সালাম। এখন তোমরা দেখতে পাচ্ছ তো, তাই না? একটু নেটের প্রবলেম হচ্ছে, বেশ 2-3 বার হয়েছে, আমি দেখেছি। আশা করি মানে কি বলবো, আসলে তো কিছু করার নাই এই মুহূর্তে। এখন যারা লাইন দিয়েছে ওদের ধরে পিটানো যায়, কিন্তু এখন তো সামনে নাই যে পিটাবো ধরে। ঠিক আছে, তোমরা ঘরে বসে থেকে কি করবা, প্রতীকী ভাবে ওদেরকে একটু একটা করে 2টা করে মাইর দাও, প্রতীকী মাইর দিয়ে দাও। আর আমি তো ডেকে নিয়ে এসে অবশ্যই মাইর দিব, ঠিক আছে, আমার ছেলে পেলেকে দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা কি সুন্দর, তাহলে এখন দেখো এমসিকিউ যদি আসে, রাজপথে কে নামে, শূন্যে কে ফ্ল্যাগ তোলে, চোখে আলো, কার চোখ আজ আলোচিত ঢাকা, কার মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা, কার হাত থেকে নক্ষত্রের মতো বর্ণমালা ঝরে, এই জাতীয় প্রশ্ন, মানে যে কোনো একটা প্রশ্ন আসতে পারে। এখান থেকে একটা প্রশ্ন আসে, সবসময়ই আসে। আমি বলবো ভ্যারি ভ্যারি, এমনকি এটাই কমন পেতে পারো, এই প্রশ্নটাই কমন থাকতে পারে তোমাদের। তোমরা কি বুঝতে পেরেছো এইটুকু? মুনতাহা বা জান্নাতুল ফেরদাউস, তোমরা কি বুঝতে পেরেছো এইটুকু? না হলে যদি বুঝে থাকো তাহলে আমরা পরের ধাপে যেতে চাই। আমাকে একটু কমেন্টস করো। আজকে বেশ নেটওয়ার্কে ঝামেলা করছে, আবার তোমাদের উপস্থিতিটাও বেশ হতাশাজনক। সব মিলিয়ে আমি খুবই মর্মাহত, বাট মর্মাহত হলেও আমার কিছু করার নেই, আমাকে তো জার্নি চালাতেই হবে, তাই না? ঠিক আছে, আমরা তো জার্নিতে যাবোই। তবে তোমাদের ক্লাস আমরা বন্ধ করে দেবো, ঘোষণা দিয়েছি। যদি দেখি তোমাদের উপস্থিতি কমে তাহলে আমাদের কিছু করার নেই, আমাদের প্রসিডিউর অনুযায়ী আমরা হচ্ছে আমাদের ক্লাস মাইনাস করে দেব। ওকে মুনতাহামুন জি, বুঝতে পারছি। জান্নাতুল ফেরদাউস, ওকে। তাহলে আমরা নেক্সট যাচ্ছি। ঠিক আছে, কিভাবে তাহলে পড়তে হয়, একটু টেকনিক শিখতে হয়। কারণ ওই যে আমি বলেছিলাম না, কেউ সারাদিন রাত 24 ঘন্টা পরে কিন্তু কোথাও চান্স পায় না, কেউ আবার দেখবা অল্প একটু পরে কিন্তু বুদ্ধিমত্তার সাথে পড়ে, তারা কিন্তু ঠিকই চান্স পেয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ওকে, আমরা যদি বলি সে গ্রন্থটির রচয়িতাকে, সে গ্রন্থটির রচয়িতাকে, সে একটি গ্রন্থ, সে কিন্তু সর্বনাম না, সে একটি গ্রন্থ, এই সে কিন্তু কোনো সর্বনাম না। এখন বলতো এই সে গ্রন্থটির লেখককে, সে এই গ্রন্থটির লেখককে, তোমরা আনসার করো তো দেখি, সে গ্রন্থটির লেখককে, দেখি পারো কিনা। আর সবচেয়ে মজার ব্যাপার, আমি খুবই খুশি হব যদি বলতে পারো এটি কোন ধরনের গ্রন্থ, কোন ধরনের গ্রন্থ, কোন ধরনের গ্রন্থ। এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারলে তাকে আমি 1 কোটি থ্যাংক ইউ দিব। এটি কোন ধরনের গ্রন্থ? ঠিক আছে, জাস্ট লিখে দিবা, গল্প, প্রবন্ধ, কাব্য, উপন্যাস। জাস্ট আনসারটা যদি করে দিতে পারো তাহলে আমি খুশি হব যে না আসলে তোমরা পড়াশোনা করেছো মোটামুটি। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে সে গ্রন্থটির রচয়িতা কে। আমি জানতে চাই সে গ্রন্থটির রচয়িতা কে।
বা এই জাতীয় প্রশ্নগুলো আমরা কিভাবে ফেস করবো আসলে, এটা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয় প্রশ্ন খুবই আসে সাহিত্যকর্ম থেকে, এবং বেসিক রাইটার সম্পর্কে, এগুলো কিন্তু খুবই বেসিক রাইটারদের গ্রন্থ এগুলো। মুনতাহামুন, নিহা, ঠিক আছে তোমরা একটু বলো। আর আমরা কিন্তু ক্লাস বন্ধ করে দেবো, তোমাদের উপস্থিতি কম, সত্য কথা বলছি, আমার নিজেরই ক্লাস নিতে ভালো লাগছে না তোমাদের উপস্থিতি দেখে, আমি হতাশ। ঠিক আছে, তাহলে আমরা যেটা বলছিলাম, দেখো সেই গ্রন্থটির রচয়িতা কে, সেই গ্রন্থটির রচয়িতা কে, তোমরা আনসার দিতে পারো। মুনতাহামুন, দেখো ওকে, আমি উপন্যাস বলছো অনেকে, অনেকে আনসার দিতে পারো নাই আসলে, এটার অনেকে কি লিখেছো, সুফিয়া কামাল বলেছো, সি খ বলেছো অনেকে। অবশ্য প্রথম প্রশ্নটি, সে এটির এই গ্রন্থটির রচয়িতা রবীন্দ্রনাথ, এটা সত্য। খ অর্থাৎ খ নাম্বার আনসার, এটা সঠিক ছিল। উত্তরটা যারা দিয়েছো খ, জান্নাতুল ফেরদৌস দিয়েছো, তোমাকে থ্যাংক ইউ। আর এটার আনসার মনে হয় তোমরা দিতে পারবে না, বোঝা যাচ্ছে এটা তোমরা পারো না, তোমরা যারাই আছো তোমরা মোটামুটি এটা পারবে না, এটা ধরেই নিচ্ছি আমি। আবার কানেকশন চলে গেছে নাকি, আল্লাহ বাঁচাও। ঠিক আছে, তাহলে আমরা যেটা বলছিলাম যে গল্প, প্রবন্ধ, কাব্য, উপন্যাস, জাস্ট এটা একটা গল্প গ্রন্থ। হ্যাঁ, সে একটা গল্প গ্রন্থ তোমাদের পাঠ্যের মধ্যে আছে, তারপরে পারো না, দেখছো? তাহলে জাস্ট মনে রাখার একটা টেকনিক আছে, দেখো সে, মুছে দিচ্ছি, এটা মনে রাখার একটা টেকনিক আছে। সে কিভাবে মনে রাখবো, দেখো সে তিন সঙ্গীর, সে তিন সঙ্গীর গল্প, গল্প লিপিকে বলল, সে তিন সঙ্গীর গল্প লিপিকে বলল। সে তিন সঙ্গী, গল্প দিয়ে দুটি গ্রন্থ আমরা মনে রাখি, গল্প স্বল্প, গল্প স্বল্প, আর হচ্ছে গল্প গুচ্ছ, গল্প গুচ্ছ, লিপিকা মানে লিপিক মানে লিপিকা, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প গ্রন্থ। জাস্ট আমি দেখালাম, এভাবে পড়বা, এটাই আমার আজকে পড়ানোর মূল বিষয়। আরো অনেক গুরুত্বপূর্ণ টেকনিক আছে, ওইগুলো নিয়ে কথা বলি। চলো, সাহিত্যের অনেক সুন্দর সুন্দর টেকনিক আছে, ওটা নিয়ে কথা বলবো। যেমন তোমার নাটক নিয়ে খুবই ভয়ের মধ্যে থাকো, নাটকের বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হয় যে কোন দৃশ্য থেকে কি কত, এইটি কোন দৃশ্যের সংলাপ, এই সংলাপটি কে দিয়েছেন, কিংবা প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যের স্থান কোথায়, প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্যের তারিখ কত, এই জাতীয় প্রশ্ন কিন্তু তোমাদের একটা ফেস করতে হয়। এগুলো কিভাবে মনে রাখবে সেই টেকনিকটা আজকে দেখাই নাকি, দেখাবো? বলো, দেখাবো কি বলো? যদি দেখতে চাও তাহলে আমি দেখাবো যে এভাবে এগুলো কিভাবে টেকনিক সহকারে মনে রাখা সম্ভব। তোমরা কি দেখতে চাও? আমাকে বলো, এই টেকনিক কি দেখতে চাও? যে নাটক, নাটক কিভাবে, নাটক উপন্যাসের কিছু টেকনিক আছে মনে রাখার, নাটক উপন্যাস মনে রাখার কিছু টেকনিক আছে, সাহিত্য কর্মগুলো পড়ার কিছু ট্রিক্স আছে, সেগুলো নিয়ে একটু একটু কথা বলে আমরা প্রয়োজনে ব্যাকরণের দিকে ফিরে যাব। তোমরা দেখতে চাও না, তাই না? তাহলে বাদ দিলাম এটা। ওকে, তোমরা দেখতে চাও কি চাও না? ওকে, তার মানে দেখতে চাও। ওকে, তাহলে আমরা জাস্ট একটা দেখাই, একটা অন্তত দেখাই। তা হচ্ছে যে দেখো, নাটকের মধ্যে তোমরা নিশ্চয়ই দেখেছো যে মোট 4টি অঙ্ক। মোট অঙ্ক কয়টা নাটকে? তোমরা বলো তো দেখি, নাটকের অঙ্ক কয়টা? অঙ্ক কয়টা নাটকের? কয়টা অঙ্ক নাটকের? অঙ্ক সংখ্যা কত বলো? আমাকে প্রশ্নের উত্তর দাও। অঙ্ক সংখ্যা কত? কয়টা অঙ্ক নাটক? নাটকের অঙ্ক কয়টি? নাটকের অঙ্ক, নাটকের অঙ্ক হচ্ছে 4টি, তাই না? নাটকের অঙ্ক হচ্ছে 4টি, নাটকের অঙ্ক হচ্ছে 4টি। আর দৃশ্য হচ্ছে কয়টা? দৃশ্য হচ্ছে 12টি। 12টি অঙ্কে 4টি দৃশ্যে এই নাটকটি আমাদের পাঠ্যের মধ্যে দেওয়া হয়েছে। এবার দেখো প্রথম অঙ্কের প্রথম দৃশ্য, প্রথম অঙ্কের প্রথম দৃশ্য, এটা আমরা দেখতে পাচ্ছি যে ফোর্ট উইলিয়াম দুর্গে প্রথম অঙ্কের প্রথম দৃশ্য উপস্থাপিত হচ্ছে। আর দ্বিতীয় দৃশ্য হচ্ছে ভাগীরথী তীরে ফোর্ট উইলিয়াম জাহাজে এই দৃশ্যটি ঘটনা বর্ণনা করা হয়েছে। আর তৃতীয় দৃশ্যটি হচ্ছে বেগমের বাড়ি, অর্থাৎ ঘোষেটি বেগমের বাড়িতে। আর চতুর্থ দৃশ্য হচ্ছে, আমরা জানি যে প্রথম অঙ্কের মধ্যে বেসিক্যালি
প্রথম অঙ্কের মধ্যে বেসিক্যালি মোট 3টা দৃশ্য আছে। প্রথম অঙ্কের মধ্যে মোট 3টা দৃশ্য আছে। 3টা দৃশ্যের স্থানগুলো হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ, ভাগীরথী নদী এবং ভাগীরথী নদীতে ফোর্ট উইলিয়াম জাহাজ, আর আরেকটি হচ্ছে ঘসেটি বেগমের বাড়ি। এই হচ্ছে মোট 3টি দৃশ্য এবং 3টি লোকেশন। এই 3টি স্থান আমরা কিভাবে মনে রাখবো? মনে রাখার টেকনিকটা হচ্ছে, দেখো, উইলিয়াম দুর্গে উইলিয়াম জাহাজ না গিয়ে বেগমের বাড়ি যায়। তাহলে উইলিয়াম দুর্গে উইলিয়াম জাহাজ না গিয়ে কোথায় যায়? বেগমের বাড়ি যায়। তাহলে আমরা নাটকের 3টি স্থান মনে রাখবো কি? উইলিয়াম দুর্গে উইলিয়াম জাহাজ না গিয়ে কোথায় যায়? বেগমের বাড়ি যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম দৃশ্য হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ, দ্বিতীয় দৃশ্য হচ্ছে উইলিয়াম জাহাজ, তৃতীয় দৃশ্য হচ্ছে বেগমের বাড়ি অর্থাৎ ঘসেটি বেগমের বাড়ি। আর একটি মজার ব্যাপারটা হচ্ছে, এই প্রথম অঙ্কের প্রত্যেকটি দৃশ্যই 1756 সাল একই, কিন্তু তারিখ আলাদা। এই কথাটা মনে রাখতে হবে। সেই তারিখগুলো কি কি? আমরা মনে রাখবো জুজু বর। জু মানে হচ্ছে আমরা জুন, আরেকটা জু মানে জুলাই, আর বর মানে হচ্ছে অক্টোবর। তাহলে আমরা মনে রাখবো জুজু বর, জুন, জুলাই, অক্টোবর। সবই 1756 সাল। সাল সবই এক, বাট তারিখ আলাদা, 19, তারপর হচ্ছে 3 এবং 10। তাহলে আমি মনে রাখবো জুজুবর 19, 3, 10। জুজুবর 1756, 19, 3, 10। তার মানে হচ্ছে জুনের 19 তারিখে প্রথম অঙ্কের প্রথম দৃশ্য, এবং জুলাইয়ের 3 তারিখে প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য, এবং অক্টোবরের 10 তারিখে প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্য উপস্থাপিত হয়েছে। তার মানে হচ্ছে আমরা যেটা বলতে চাই যে প্রথম অঙ্কের 3টি স্থান হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গে ফোর্ট উইলিয়াম জাহাজ না গিয়ে বেগমের বাড়ি যায়। এবং আরেকটি ব্যাপার, এই প্রথম অঙ্কের 3টি দৃশ্যই তোমার 1756 সালে, এবং 3টি দৃশ্যের তারিখ হচ্ছে আমরা মনে রাখবো জুজুবর অর্থাৎ জুনের 19 তারিখ, জুলাইয়ের 3 তারিখ এবং অক্টোবরের 10 তারিখ। এভাবে টেকনিক্যালি পড়া যেতে পারে। তাহলে এখন প্রশ্ন হবে কিভাবে? প্রশ্ন হবে এরকম, প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্যের স্থান কোনটি, কোনটি নয়? প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যের তারিখ কত, কোনটি নয়, কোনটি সঠিক তারিখ? অথবা প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যের ঘটনা কোন মাসের ঘটনা? জুলাই মাসের ঘটনা। তাই এইভাবে কোশ্চেন হবে। আমি আশাবাদী যে তোমরা এভাবে আনসার করলে, এভাবে যদি একটু পড়ে যাও, টেকনিক্যালি পড়ে যাও, তাহলে তোমরা যে কোনো প্রশ্নের আনসার করতে পারবে। আমি এটা নিয়ে বেশি করব না, কারণ আমি চাই তোমাদের এই প্যাটার্নটা ভালো লেগেছে কিনা এটা যদি আমাকে জানাও, তাহলে আমি পরবর্তীতে তোমাদের সবগুলো দিয়ে দেব। অর্থাৎ নাটক এবং উপন্যাস সম্পর্কিত যত টেকনিক আছে তোমাদেরকে আমি দিয়ে দিব। সাহিত্যের অনেক যে টেকনিক গুলো আমরা ফলো করি, এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। আগে আমরা একটা ফর্মুলা দেখালাম, তোমরা এটাতে তোমাদের ইফেক্টিভ হয় কিনা এই ফর্মুলাটা তোমাদের জন্য, সেটার জন্য আমি আপাতত এটা নিয়ে আর বেশি আলোচনা করবো না। আগে তোমরা ভেবে দেখো যে এই ফর্মুলাটা ঠিক ছিল কিনা। তো আমরা এখন আবার একটু ব্যাকরণের দিকে ফিরে যেতে চাই। ব্যাকরণ সম্পর্কে তোমাদের ব্যাপক আগ্রহ রয়েছে এবং তোমাদের প্রয়োজনও বেশি মনে করো, কারণ তোমরা মনে করো ফার্স্ট পেপার তাও নিজে নিজে পড়া যায়, কিন্তু ব্যাকরণ তো আর সরাসরি অনেক সময় নিজে নিজে অনেকে পড়তে পারে না, যেহেতু তোমাদের 9-10 যে ব্যাকরণ সেটাও খুব বেশি পড়া হয় নাই তোমাদের শর্ট সিলেবাসের কারণে। আবার ইন্টারমিডিয়েটের ব্যাকরণ তো খুবই বলা যায় যে খুবই সামান্য, যেটা অ্যাডমিশনের জন্য খুব বেশি একটা ইফেক্টিভ হয় না, যার কারণে আমরা ব্যাকরণ নিয়ে তোমাদের বেশ একটা প্রবলেম রয়ে গেছে। তো আমরা যেটা বলছিলাম, দেখো যে কুইজ, প্রথমত কয়েকটা কুইজ সম্পর্কে আমরা তোমাদের কাছে আমরা জানতে চাই। এই সম্পর্কে তোমাদের ধারণা আছে কিনা একটু জেনে নিই আমরা, যে হাত শব্দটি আসলে কোন ভাষার শব্দ। আমরা আজকে শব্দ চ্যাপ্টার নিয়ে খুব বেশি আলোচনা করব না, কারণ শব্দ চ্যাপ্টারটা তোমাদের ইম্পর্টেন্ট, এটা যেমন সত্য, বাট আমাদের এর আগে হাইড আমাদের যে গোপন যে বা আমাদের যে পেইড কোর্সের যে ক্লাস যেখানে হতো, ওখানে আমরা বেশ একটা লম্বা আলোচনা করেছিলাম। আমরা এখানে খুবই সীমিত পরিসরে মৌলিক জায়গাগুলো নিয়ে একটু কথা বলবো, একদম মৌলিক জায়গাগুলো নিয়ে কথা বলবো। তোমরা একটু আমাকে জানাও যে স্যার ভাইয়া 1 নম্বর প্রশ্নের আনসার কি হবে, অর্থাৎ হাত কোন ভাষার শব্দ। একের আনসার কি হবে, দেখি কে কে আনসার করতে পারো। হাত কোন ভাষার শব্দ, আমাকে বলো তো দেখি। হাত কোন ভাষার শব্দ? ঠিক আছে, হাত কোন ভাষার শব্দ?
হাত কোন ভাষার শব্দ? দেখি তোমরা আনসার করো তো, দেখি দেখি পারো কিনা। হাত কোন ভাষার শব্দ? তোমরা কি কমেন্টস করতে চাচ্ছ না? সেটা আমাকে বলো যে নো, কমেন্টস করবো না, আপনি আপনার মতো পড়ান। কমেন্টস করবে না? খুব মন খারাপ তোমাদের আজকে? কি হয়েছে গো? আজকে তো বৃহস্পতিবার, আজকে তো ভালো দিন, একটা পড়ার জন্য খুব ভালো একটা দিন, টাইমটাও তো খুব ভালো একটা টাইম। ওকে, আমাকে বলো, তার মানে তোমরা আনসারও করতে চাচ্ছ না, ঘটনা কি বলো? তাহলে আমরা দেখো বলছিলাম তোমরা হতাশ হয়েছে অনেক, তাই না? হতাশা কিন্তু মানুষকে হত্যা করে। মানুষ কিন্তু হতাশ হয়ে গেলে মানুষের মানে যেটা বলবো যে মানুষ শক্তিহীন হয়ে যায়। এই জন্য কখনো হতাশ হতে নেই, যে কোনো কিছুতেই আমাদেরকে সাহস রাখতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। নিশ্চয় সাফল্য আসবে। বিভিন্ন জায়গায় তোমাদের রেজাল্ট হয়েছে, তোমাদের হয় নাই, মন খারাপ করবে না। জন্য হয় নাই বলে যে হবে না, বিষয়টা কিন্তু তা নয়। আমরা তো দেখেছি যে শেষ পর্যন্ত অনেক ভালো স্টুডেন্টেরও অনেক সময় চান্স পায় না। আমি তোমার গার্ডিয়ান যদি পাশে থাকে তাকে শুনিয়ে দিচ্ছি, একটু জোরে দিয়ে দাও, তোমার মোবাইলের সাউন্ড বা তোমার ল্যাপটপের সাউন্ড বাড়িয়ে দাও। আমি বলে দিচ্ছি, আসলে অনেক ভালো স্টুডেন্ট হলেও অনেক সময় চান্স নাও পেতে পারে। এই কারণে ধৈর্য ধারণ করতে হবে এবং প্লিজ লেগে থাকো। নিশ্চয় এখনো অনেক সুযোগ আছে তোমাদের, ইনশাল্লাহ হয়ে যাবে কোথাও। তো আমরা যেটা বলছিলাম, তোমরা মনে হয় আনসার পারো না। ও আনসার দিয়েছো অনেকে, সরি 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 সরি, খেয়াল করিনি, আসেনি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, অবশ্যই স্লাইড আমরা দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে, নিহা। তাহলে 1 নম্বরে তোমরা আনসার করেছো 1-এর ক তদ্ভব। ওকে, কারেক্ট আনসার, থ্যাংক ইউ। 2 নম্বরে তোমরা আনসার করেছো ইতিমধ্যে সি মুনতাহামুন বলেছো, সি হবে ভাইয়া, জলধি। ওকে, কারেক্ট আনসার মুনতাহামুন। আমি অনেকের তারপরে প্রণাম। 3 নম্বরের আনসার তোমরা ডি মুনতাহামুন করেছো, ডি হবে অ্যাবসলিউটলি কারেক্ট মুনতাহামুন। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আসলে অত্যন্ত কি বলবো যে আমাদের অত্যন্ত ভালো একজন শিক্ষার্থী, যে অত্যন্ত ক্লাসগুলো মনোযোগ দিয়ে করে এবং মোটামুটি ভালো ধারণা আছে তোমার মধ্যে, উপযুক্ত চান্স হয়তো পেয়ে যাবে ইনশাল্লাহ আমাদের দোয়ায় এবং সকলের দোয়ায়। হ্যাঁ, তো আমরা যেটা বলছিলাম, দেখো আমরা শব্দ চ্যাপ্টার নিয়ে খুব সীমিত আলোচনা করবো, আমরা অন্য বিষয়গুলো নিয়ে আসলে কথা বলবো। দেখো শব্দ কি এটা আমরা জানি যে ক নিজেও একটা শব্দ হতে পারে। দেখো একটা বর্ণ দিয়ে একটা শব্দ হয়, তাই না? একটা বর্ণ কখনো কখনো একটা শব্দ হতে পারে। কেন, কিভাবে হয়? কারণ হচ্ছে তা দ্বারা যদি মনের কোনো কিছু অর্থ প্রকাশ পায়, যেমন বাক্যের ক্ষেত্রে মনের ভাব প্রকাশ পেতে হয়, যদি বর্ণ দিয়ে একক কোনো বর্ণ দিয়ে কোনো অর্থ প্রকাশ পায় তাহলে সেটি শব্দ হতে পারে। ঠিক আছে, যেমন কলম একটা শব্দ, কারণ এটা দ্বারা কোনো একটা বস্তু বা ভাবকে ইঙ্গিত করা যায়। এজন্য শব্দ হওয়ার ক্ষেত্রে কি হতে হয়? অর্থ থাকতে হয়। এক বা একাধিক বর্ণ একত্র হয়ে যদি অর্থ থাকে তাহলে আমরা তাকে শব্দ বলি। আমরা জানি এই শব্দগুলো নর্মালি 3 ভাগে ভাগ করে থাকি, বিশেষ করে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি কথা বলবো, জাস্ট ইম্পর্টেন্ট গুলো নিয়ে কথা বলবো তোমাদের শব্দ চ্যাপ্টারে। যে অর্থের দিক থেকে আমরা শব্দগুলোকে অর্থ অনুসারে 3 ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ এবং যোগরূঢ় শব্দ। দেখো তো আমাদের বেশিরভাগ ইম্পর্টেন্ট হচ্ছে রূঢ়ি শব্দ আর যোগরূঢ় শব্দটাই আসে, এজন্য আমরা ওই দুটো নিয়ে বেশি কথা বলবো আজকে। রূঢ় শব্দ এবং যোগরূঢ় শব্দ নিয়ে কথা বলবো, চলো এটাই আসে বেশিরভাগ। দেখো রূঢ় শব্দগুলো তোমরা মনে রাখবে, বেশিরভাগ ক্ষেত্রে মুখস্থ রাখবে, তাহলে ভালো হবে। আমি শব্দটা বুঝাই দিচ্ছি রূঢ় শব্দ কি, বাট মুখস্থ রাখাটাই তোমাদের জন্য ভালো হবে। খুব লিমিটেড কিছু শব্দ, এই শব্দগুলোর বাইরে নর্মালি প্রশ্ন হয় না। যেমন আমরা বলছি, দেখো আমরা বলছি যে প্রবীণ, প্রবীণ, গবেষণা, হস্তি, বাঁশি, তোল এবং সন্দেশ। জাস্ট মনে রাখবা, প্রবীণেরা গবেষণা করে বলেন, প্রবীণেরা গবেষণা করে বলেন, কি বলেন? যে হস্তি বাঁশির সুরে, হস্তি বাঁশির সুরে তোল ও সন্দেশ খেত। তোল ও সন্দেশ, সন্দেশ, এই কালারটা তো মনে হয় তোমাদের দেখা যাচ্ছে না, সন্দেশ খেত। তো আমরা বলবো প্রবীণেরা গবেষণা করে বলেন
হস্তি বাঁশির সুরে তৈল ও সন্দেশ খেত। জাস্ট এটা মনে রাখবা, যদি কালার না দেখা যায় আবার আমরা অন্য কালার দিয়ে লিখে দেবো, কোনো সমস্যা নেই। তাহলে প্রবীণেরা কি বলছে, গবেষণা করে বলছে যে হস্তি কি করত, প্রবীণেরা গবেষণা করে বলেন হস্তি বাঁশির সুরে তৈল সন্দেশ খেত। জাস্ট এই লাইনটা মনে রাখবা, প্রবীণেরা গবেষণা করে বলেন হস্তি বাঁশির সুরে তৈল এবং সন্দেশ খেত। ঠিক আছে বিষয়টা, এই হচ্ছে ব্যাপার। তো এটা মনে রাখবে, এই বাক্য এই কয়েকটা শব্দ মনে রাখলেই হবে, কারণ খুব বেশি আমরা মনে করি না যে খুব বেশি তথ্য জানা দরকার, কারণ খুব বেশি তথ্য জানলে মনে থাকবে না, উল্টো পাল্টা হবে। শুধু এই কয়েকটা শব্দ মনে রাখবে, এই শব্দগুলো কেন এটি রুঢ়ি শব্দ, সেক্ষেত্রে একটা কথা মনে রাখা তোমাদের জরুরি, সেটা আমার মনে হয় তোমাদের জানা দরকার। আমি আবারও বলছি, আমরা শব্দ অধ্যায় আলোচনা অত্যন্ত সংক্ষিপ্ত করব। এটা হচ্ছে দেখো, প্রত্যয় এবং উপসর্গ গঠিত হয়ে থাকে। এই শব্দগুলো নর্মালি প্রত্যয় এবং উপসর্গ গঠিত হয়ে থাকে। এই প্রশ্নটা অনেক সময় আসছে, কয়েকবার দেখলাম যে প্রত্যয় উপসর্গ যদি গঠিত হয় রূঢ়ি শব্দগুলো, আর নিম্নে কোনটি রূঢ় শব্দ, এটাই আসে পরীক্ষা। সো এই আমি যেভাবে পড়লাম এগুলো পড়লে ইনশাআল্লাহ তোমাদের হয়ে যাবে। হ্যাঁ, ওকে। এরপরে দেখো আমরা বলবো যোগরূঢ় শব্দ, যেগুলো যোগরূঢ় শব্দগুলো দেখো, এটাও মনে রাখার আমরা টেকনিক অবলম্বন করব। টেকনিকটা কি দেখো, জাস্ট আমরা মনে রাখবো এভাবে যে সেগুলোই হচ্ছে যোগরূঢ় শব্দ, যে শব্দগুলো আমরা জানি যে সমাস নিষ্পন্ন হয়ে থাকবে। এগুলো হচ্ছে সমাস নিষ্পন্ন শব্দ হয়ে থাকবে, এবং শব্দগুলো কি আদিত্য, রাজপুত্র আদিত্য মন্দির দখলের জন্য পঙ্কজ জলধির পথে মহাযাত্রা করে। মনে রাখার টেকনিকটা দেখো, রাজপুত্র আদিত্য, রাজপুত্র আদিত্য মন্দির দখলের জন্য পঙ্কজ জলধির পথে মহাযাত্রা করে। তাহলে রাজপুত্র আদিত্য মন্দির দখলের জন্য পঙ্কজ জলধির পথে মহাযাত্রা করে। তাহলে একটু দেখো, রাজপুত্র, তারপরে আদিত্য, মন্দির, তারপরে পঙ্কজ, জলধি এবং মহাযাত্রা, এগুলো হচ্ছে আমাদের যোগরূঢ় শব্দ। জাস্ট মনে রাখবা কোন পরীক্ষায় আসবে কোনটি যোগরূঢ় শব্দ। আর আরেকটি বিষয় আসবে, যোগরূঢ় শব্দগুলো আসলে সমাস নিষ্পন্ন শব্দ। আর রূঢ় বলো আর যোগরূঢ় বলো, দুই শব্দগুলোই রূঢ়ি শব্দ এবং যোগরূঢ়ি শব্দ, তারা কি করে শব্দের সৃষ্টিগত অর্থকে তারা মানে না। অর্থাৎ কোন শব্দের গঠন অনুসারে যে শব্দটির অর্থ হওয়া উচিত সেই অর্থটা না মেনে তারা নতুন শব্দ মানে নতুন একটি অর্থ গঠন করে। এটা হচ্ছে রূঢ় শব্দ এবং যোগরূঢ় শব্দের বৈশিষ্ট্য এটা। হ্যাঁ, ওকে, নেক্সট। তারপরে চলো আমরা যাই, আমরা অন্য বিষয়গুলো নিয়ে কথা বলবো। উৎসমূলক শ্রেণী বিভাগ, আমরা এখান থেকে বেশি আসে যেটা উৎসমূলক শ্রেণী বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আসে হচ্ছে বিদেশি শব্দ। একদম বিদেশি শব্দ সবচেয়ে বেশি আসে। তারপরেও আমরা তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম, দেশি শব্দ, এগুলো সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। স্পেশালি সবচেয়ে বেশি আসে দেশি শব্দ এবং বিদেশি শব্দ। দেশি শব্দ এবং বিদেশি শব্দ সবচেয়ে বেশি আসে, এই দুটো সবচেয়ে বেশি আসে। হ্যাঁ, তো আমরা যেটা বলছিলাম, তোমরা নিশ্চয় জানো তৎসম শব্দ হচ্ছে সেই শব্দগুলো যে শব্দগুলো সংস্কৃত থেকে বাংলা ভাষায় হুবহু এসেছে, তাকে আমরা বলি তৎসম শব্দ। এটা মনে রাখার টেকনিক আছে যে চন্দ্র সূর্য নক্ষত্র ভবনের উপর মনুষ্য ধর্ম পাত্র ঘরের ভিতর। চন্দ্র সূর্য নক্ষত্র ভবনের উপর মনুষ্য ধর্ম পাত্র ঘরের ভিতর। দেখো, চন্দ্র সূর্য নক্ষত্র ভবন মনুষ্য ধর্ম পাত্র, এগুলো হচ্ছে তৎসম শব্দ। এটা জাস্ট ছন্দাকারে, গল্পাকারে বা ছন্দাকারে মনে রাখতে হয়। তৎসম শব্দগুলো সেই শব্দ যেগুলো সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় হুবহু আসছে, তাকে আমরা কি তৎসম শব্দ বলি। এই হচ্ছে ব্যাপার, জাস্ট এভাবে মনে রাখবা। এবং তৎসম শব্দ চেনার কিছু টেকনিক আছে যেগুলো আমরা স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা পরে এক সময় দেখে নিতে পারো যে এই জাতীয় সিম্পটম গুলো কোনো শব্দের মধ্যে থাকলে তোমরা বুঝে নিতে পারো এগুলো হচ্ছে তৎসম শব্দের উদাহরণ। সো আমার মনে হয় তোমরা দেখে নিও, আমি যে দিয়ে রাখছি তোমরা পরে একবার একটু দেখে নিও। এই সিম্পটম গুলো থাকলে আমরা বলবো এটি হচ্ছে তৎসম শব্দ। তার অর্ধ তৎসম শব্দ কি, যেটা তৎসম শব্দ থেকে পরিবর্তিত হয়ে হয়। যেমন আমরা যদি বলি রৌদ্র হচ্ছে তৎসম শব্দ, দেখো এটার আংশিক পরিবর্তন হয়েছে, তাই না? আংশিক পরিবর্তন হয়ে রোদ্দুর হয়েছে। আমি রোদ্দুর হতে চেয়েছিলাম,
কিন্তু তুমি আমাকে বৃষ্টি দিলে। ঠিক আছে, আমি রোদ্দুর হতে চেয়েছিলাম অথচ তুমি আমাকে দিলে বৃষ্টি, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো দেখো রৌদ্র থেকে রোদ্দুর, গৃহিণীর এটি তৎসম, বাট যখন আমরা গিন্নি বলছি তখন এটি কি তদ্ভব শব্দ। দেখো শ্রাদ্ধ এটি হচ্ছে তৎসম শব্দ, যখন আমরা বলছি শ্রাদ্ধ, ঠিক আছে, আমরা বলছি শ্রাদ্ধ, তাহলে শ্রাদ্ধকে আমরা বলছি শ্রাদ্ধ, ঠিক আছে। ঘৃণাকে আমরা বলছি ঘেন্না, হংসকে আমরা বলছি হাঁস। তাহলে এই কয়েকটা শব্দ তোমরা মনে রাখতে পারো যে বৈষ্ণব বাবু কুৎসিত গৃহিণী জ্যোৎস্নার শ্রাদ্ধ করে। তাহলে বৈষ্ণব বাবু কি করে? কুৎসিত গৃহিণী জ্যোৎস্নার, এই কয়েকটা শব্দ, বৈষ্ণব থেকে বৈষ্ণব, কুৎসিত থেকে কুৎসিত, গৃহিণী থেকে গিন্নি, জ্যোৎস্না থেকে জ্যোৎস্না, শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ, এই কয়েকটা শব্দ বেশি আসে পরীক্ষায়, এই জন্য কয়েকটা শব্দ আমি দাগায় দিলাম। মনে রাখবা বৈষ্ণব বাবু কুৎসিত গৃহিণী জ্যোৎস্নার শ্রাদ্ধ করে, এই কয়েকটা শব্দ কনভার্ট করলে যেগুলো হয় ওইগুলো মনে রাখবে, এটাই পরীক্ষায় আসে আর কি, এই জন্য আমি এটা দিলাম। এরপরে দেখো আমরা খুবই স্বল্প সময়ে তোমাদের চেষ্টা করছি বেসিক গুলো বলার। তদ্ভব শব্দগুলো মানে কি? দেখো আমরা বলছি যে হস্ত, এই হস্ত আমরা কিন্তু দেখো হাত বলি, আমরা কি বলি হাত, কিন্তু হাত কিন্তু খাঁটি বাংলা শব্দ, অর্থাৎ তদ্ভব শব্দকে খাঁটি বাংলা শব্দ বলা হয়, কিন্তু এই শব্দটি মূলে ছিল হচ্ছে হস্ত, মূলে শব্দটা ছিল হস্ত, এটা অর্ধদর্শন বা প্রাকৃত হলো কি হস্ত, এরপরে হাত। তার মানে দেখো একটা শব্দ যখন প্রথমে যে রূপ ছিল তার থেকে মাঝখানে এক রূপ হয়েছিল, বর্তমানে আর এক রূপ হয়েছে, অর্থাৎ তৃতীয় ফেজে যেটা আছে, অর্থাৎ শব্দগুলো মাঝখানে একবার পরিবর্তিত হয়েছিল আবার পরিবর্তিত হয়েছে, অর্থাৎ 3 নাম্বার পরিবর্তন, যেটা 3 নাম্বার রূপটাই হচ্ছে শব্দের তদ্ভব রূপ। যেমন চর্মকার খুবই আসে, চর্মকার, চম্মার, চামার, অর্থাৎ সংস্কৃত থেকে প্রাকৃত হয়েছে এবং প্রাকৃত থেকে আবার বর্তমানে আমরা আরো পরিবর্তন করে এখন বলি চামার, এটাকে বলা হচ্ছে তদ্ভব রূপ। এই অংশটা হচ্ছে তদ্ভব রূপ, এই অংশটা হচ্ছে তদ্ভব রূপ, অর্থাৎ বংশী বলা হতো আগে, এখন তারপরে মাঝখানে বংশী বলা হতো, এখন এটা না বলে আমরা বাঁশি বলি, ঠিক আছে। এই যে শব্দের যে পরিবর্তন, লাস্ট পরিবর্তন, এই লাস্ট রূপকে আমরা তদ্ভব রূপ বলি, আর তদ্ভব রূপকে আমরা বলি কি এটি খাঁটি বাংলা শব্দ, তদ্ভব শব্দগুলোকে আমরা খাঁটি বাংলা শব্দ বলে থাকি। এরপরে দেখো দেশি শব্দ কোনগুলো জাস্ট মনে রাখবে টেকনিক সহকারে, টেকনিক সহকারে মনে রাখবে। দেখো কুড়ি, আমরা দেখছি যে কি কুড়ি, কুড়ি, কালো, মোটা, টোপর, ডাগর, ঢেকি, চাউল, ডিঙি, ডাঙ্গা, গঞ্জে, কুলা, ঝাঁটা, এগুলো হচ্ছে কামড়, এগুলো হচ্ছে তোমার বলা হচ্ছে দেশি শব্দ। এই দেশি শব্দগুলো আমরা টেকনিক আকারে মনে রাখবো, ঠিক আছে। দেশি শব্দগুলো আমরা ছন্দ আকারে মনে রাখবো, ঠিক আছে। ছন্দ আকারে না পড়লে তোমাদের মনে থাকবে না, এবং এই দেশি শব্দগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে। আমরা কিভাবে মনে রাখবো? দেখো কালো ও মোটা টোপর পরা, আমরা কিভাবে মনে রাখবো? দেখো কালো ও মোটা টোপর পরা 20 বছরের ডাগর মেয়েটি ঢেকিতে চাউল বানিয়ে ডিঙ্গি করে ডাঙ্গরগঞ্জে বিক্রি করে, এবং ভাত রান্নার জন্য চাল, ডাল, চুলা, কোলা, ঝাঁটা, লাউ, ঝিঙ্গা, চিংড়ি ও ট্যাংরা মাছ কিনে বাড়ি ফিরছিল তখন পোকার কামড়ে, হ্যাঁ অবশ্যই মন্তাহমুন দোয়া করি তোমাদের জন্য। আর যেটা হয়েছে, আমি খুবই দুঃখিত, আজকে বারবার নেট লাইনটা ডিস্টার্ব করছে, খুবই বিরক্ত হচ্ছে আমি নিজেই। আমরা আশা করি যে কি বলবো, আসলে কিছু বলার নেই আমার, দুঃখ করা ছাড়া। ওকে, আমরা যেটা বলছিলাম যে আমরা দেশি শব্দগুলো মনে রাখবো কি করে, এই লাইনগুলো মনে রাখবে, জাস্ট এই টেকনিকটা মনে রাখলেই, এই গল্প ছলে মনে রাখলেই তাহলে সেটা অ্যাকচুয়ালি মনে থাকবে। হ্যাঁ, এরপরে দেখো বিদেশি শব্দগুলো মনে রাখার টেকনিক আছে, যেটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এগুলো পড়ে নিবা। দেখো আরবি শব্দগুলো কিভাবে মনে রাখবা, তারপর হচ্ছে প্রশাসনিক সাংস্কৃতিক শব্দগুলো কিভাবে মনে রাখবা, সবগুলো সুন্দর সুন্দর টেকনিক বানিয়ে দিয়েছি আমি, জাস্ট মনে রাখবো। যে ফার্সি শব্দগুলো দেখো, খুদা ফেরেশতাদের দিয়ে পয়গম্বরদের, দেখো সুন্দর করে লিখে দিয়েছে, খুদা ফেরেশতাদের দিয়ে পয়গম্বরদের নামাজ, রোজা, বেহেশত, দোজখ, গুনাহের ভয় দেখালেন। জাস্ট একটা বাক্য মনে রাখা, যে খুদা ফেরেশতাদের দিয়ে পয়গম্বরদের নামাজ, রোজা, বেহেশত, দোজখ, গুনাহের ভয় দেখালেন। এরপরে দেখো কতিপয় ফার্সি, ভাই সাউন্ডের সমস্যা হবে। তারপরে দেখো যেটা বলছিলাম, কতিপয় ফার্সি শব্দ, দেখো
এই ফার্সি শব্দগুলো মনে রাখবো কিভাবে দেখো, জাস্ট মনে রাখার একটা টেকনিক আছে। টেকনিক গুলো কি, যে জিন্দা জানোয়ারদের হাঙ্গামার নমুনা দেখে বদমাস আদমির আমদানি রপ্তানি বন্ধ হয়েছে। জাস্ট এটা মনে রাখবে। দেখো একটা বাক্য মনে রাখলেই শব্দগুলো তোমাদের ইনশাল্লাহ সমস্যা হবে না, ঠিক আছে। এরপরে দেখো আমরা পর্তুগিজ শব্দ মনে রাখার টেকনিক, যে আপা আনারস পেটে পেয়ারে একটা গামলায় রেখে, সো এগুলো জাস্ট গল্প আকারে করতে হবে। আমি আজকে ক্লাসটা লম্বা করব না, আজকে বেশ ডিস্টার্ব করছে নেট, আমি নিজেই আমার বিরক্ত হয়েছে। আমি আশা করি তোমরা যে ধৈর্য ধারণ করেছিলে, যদিও তোমরা প্রথম থেকে এমনি নেটের কারণে না, তোমরা প্রথম থেকে আজকে তোমাদের উপস্থিতি খুবই কম, কেন সেটা আমি বলতে পারছি না। অথবা তোমরা মনে করছো বাংলা মনে হয় পড়তে হবে না। ভাই 1 নাম্বার সেটা যে সাবজেক্টেরই হোক, সেটা বাংলার হোক, সেটা বায়োলজি হোক কিংবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যাই হোক না কেন, 1 নাম্বার 1 নাম্বারই। টাকা মেথরের হাতে হোক আর ধনীর হাতে হোক আর হচ্ছে রিক্সাওয়ালার হাতে হোক, টাকা টাকাই। সুতরাং 1 নাম্বারও অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং ক্লাস না করে, বাংলা ক্লাস না করে তুমি পরীক্ষা দিতে যাবে, সুতরাং কি যে করবা সেটা তো বোঝাই যাচ্ছে। কাজেই যারা অন্তত পরে দেখছো ক্লাসটি, ভিডিওটি, অবশ্যই বাংলা ক্লাস না করলে, বাংলার যে গ্যাপ, হয়তো বাংলার 2, 4, 5 নম্বর কম পেয়েছো, এটার কারণে তুমি চান্সটা নাও পেতে পারো। অন্য সাবজেক্টে ভালো হয়ে তোমার লাভ কি? কারণ সব নাম্বার তো একই, এমন তো না যে রাজার বাড়ির টাকা হচ্ছে মান বেশি আর হচ্ছে রিক্সাওয়ালার টাকার মান নাই, এমন তো না বেশি। সো সকল সাবজেক্টে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি বলো, বিসিএস বলো, যে কোনো কম্পিটিটিভ এক্সামে সকল সাবজেক্টকে সমানভাবে গুরুত্ব দিতে হয়। কোনো সাবজেক্টে কম গুরুত্ব দেওয়া, কোনো সাবজেক্টে বেশি গুরুত্ব দিলে হয় কি, তাদের জ্ঞানের সীমাবদ্ধতা পরিলক্ষিত হয় এবং তারা চান্স পায় না। সোজা কথা, সব সাবজেক্টই গুরুত্বপূর্ণ, সব সাবজেক্টকেই গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে, ঠিক আছে। সব সাবজেক্টের ক্লাসই তোমাদের মনোযোগ